সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি মাত্র 94 টাকায় আপনারা শিয়ালদা থেকে কিভাবে গঙ্গাসাগর ভ্রমণ করতে আসবেন। গঙ্গা মাতা, কপিলমুনি আর সাগররাজের ছবি আপনারা দেখলেন। তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা লোকেশন, আর তারপরে ভিডিওটি দেখতে থাকুন। আমার ভিডিওটা দেখলে পরবর্তীকালে আপনারা ঠিক একাই গঙ্গাসাগর থেকে আপনারা ঘুরে আসতে পারবেন, যাতে আপনাদের কোনো রকমই সমস্যা হবে না। নামখানা থেকেও বেনুবন যাওয়া যায়, ডায়মন্ড হারবার থেকেও কচুবেড়িয়া কোর্সে করে যাওয়া যায়। আর আমি আজকে শেয়ার করছি শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত গিয়ে কিভাবে আমরা যাব গঙ্গাসাগর। তো আপনারা প্রথমে এখানে লোকেশনটা দেখে নিন। শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার ট্রেনে টিকিটের ভাড়া হচ্ছে 25 টাকা। তো শিয়ালদা থেকে আমরা এই ট্রেনে উঠে পড়ব কাকদ্বীপে যাওয়ার জন্য। আর টাইম লাগবে 3 ঘন্টা। নামখানা হয়েও এখানে যাওয়া যায় বেনুবন দিয়ে, কিন্তু আমার এটা দিয়ে সোজা রাস্তা মনে হয়েছে, তাই এটা দিয়েই আমরা যাচ্ছি। মেলার সময় গেলে প্রচুর পরিমাণে ভিড় থাকে, সেই জন্য আমরা এরকম অন টাইমে গেছিলাম। আর এই যে আমি ট্রেন থেকে নামছি, আমরা সবাই স্টেশন থেকে হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরের দিকে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে চলে যাব। আর এই টোটো করেই আমরা যাব। কাকদ্বীপ স্টেশন থেকে লট 8-এ যেতে টাইম লাগবে 15 মিনিট, আর ভাড়া লাগবে 20 টাকা। এই যে আমরা টোটো করে যাচ্ছি, আমি এই টোটোতে বসে আছি। মেন রোড দিয়ে একটু ট্রাফিক জ্যাম থাকে, সেই জন্য আমরা একটু গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাব। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে তারপরে আবারও মেন রোডে উঠে যাব। এই যে টোটো ড্রাইভারের কাছ থেকে কিছু এখানের মাহাত্ম্যটা জেনে নিচ্ছিলাম আমরা। মেলার সময় এখানে প্রচুর ভিড় থাকে, সেজন্য আমরা মেলার টাইমটাকে অ্যাভয়েড করেছি। আমরা চলে এসেছি লট 8-এ। আমরা এবারে নেমে পড়বো, নেমে হেঁটে হেঁটে এগিয়ে যাব টিকিট কাউন্টারের দিকে। লট 8 থেকে আমরা চলে যাব কচুবেড়িয়া। তো এই ভ্যাসালের জার্নি ভাড়া হচ্ছে 9 টাকা। এখানের ভ্যাসাল শুধুমাত্র চলে জোয়ারের ওপর নির্ভর করে, কারণ ভাটার সময় একদমই পুরোপুরি বন্ধ থাকে ভ্যাসাল যাত্রা। তো সেখানে আমরা সেই জন্যই শুধুমাত্র জোয়ারের টাইমটা জেনেই তারপরে আমরা এখানে জেটিঘাট পারাপার করব। আর এই জেটিঘাটে কখন জোয়ার বা কখন ভাটা
আসবে সেটা জানার জন্য আমরা গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারি। তো সেটা দিয়ে আমরা সহজেই এইভাবে সাগর পার হতে পারি। কারণ বাড়ি ফিরে আসার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে, জোয়ার ছাড়া কিন্তু ভেসেল চলে না। সেহেতু আমরা ঠিকঠাক টাইম জেনেই ভেসেলটা পার করে আমরা চলে আসতে পারি, না হলে কিন্তু আমাদের বাড়ি আসারও সমস্যা হয়ে যেতে পারে। এই যে আমি আমার বেবিকে নিয়ে ভেসেলে উঠে পড়েছি। চারিপাশে পরিবেশটা এতটাই সুন্দর যে আমরা 3 ঘন্টা টাইম কিভাবে এতটা লং জার্নি করে গঙ্গাসাগরে পৌঁছাবো, টাইমটা কিভাবে পেরিয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারবেন না। এই যে চলে এসেছি আমরা কচুবেড়িয়া ঘাটে। কচুবেড়িয়া ঘাটটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করেছিল, কারণ মেলার সময় এখানে এত পরিমাণে লোকজন যাতায়াত করে। তো আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবো। তো বেরিয়ে এসে আমরা গাড়ির জন্য দেখে নেব কোন গাড়ি করে যাব। এখানে প্রাইভেট গাড়ি, বাস, অটো, টোটো সব কিছুই পাওয়া যায়। রিজার্ভ করেও যেতে পারেন আপনারা, আর কাটা ভাড়াতেও আপনারা যেতে পারেন। তো এখানে বেরোনোর মুখের দিকে একটা বেশ বড় একটা গেট রয়েছে, আর এখানকার পরিবেশটা ঠিক এমনই, আপনারা একটু দেখে নিন। শুধু মানুষই নয়, এখানে গাড়িও পারাপার হয় ভেসেলের মাধ্যমে। এই যে প্রাইভেট গাড়িগুলো দেখতে পাচ্ছেন বাঁদিকে, এই গাড়িগুলো কিন্তু 2000 টাকা করে ভাড়া নেয় যাওয়া আসা মিলিয়ে, আর মেলার সময় সেটা কমিয়ে সরকার থেকে 1600 টাকা করে দেয়। আর এই যে অটো, আমরা কিন্তু এই অটোতে সবাই উঠে পড়েছি অটোতে যাওয়ার জন্য। এই ম্যাজিক অটোতে এক একজনের ভাড়া নেয় 50 টাকা। তো আমরা রিজার্ভ করে গিয়েছিলাম, সেজন্য আমরা 4 জন বড় ছিলাম আর 3টে বাচ্চা ছিলাম। তো সেখানে আমাদের 300 টাকা ভাড়া নিয়েছে। আর ওখানে বাসও রয়েছে, আপনারা চাইলে বাসে করে দিতে পারেন। 10-15 মিনিট অন্তর অন্তর ওখানে বাস আসে। তো বাসের ভাড়া হচ্ছে 40 টাকা। তো আমরা এখানে প্রথমেই গিয়েছিলাম ভারত সেবাশ্রম। এখানে পরিবেশটা খুবই সুন্দর, আর রুমগুলো খুবই পরিষ্কার ছিল, আর এটা খুব কাছাকাছি হয় সাগর থেকে এই রুমটা। তো আমাদের এখানে ভাড়া নিয়েছিল এই ভারত সেবাশ্রমে 400 টাকা করে। তো একটা ফ্যামিলির জন্য একটা রুমই বেশ কাফি। এখানে 2টো করে বেড রয়েছে, তো অনেকজনই একসাথে শুয়ে পড়তে পারবেন, সেখানে কোনো রকমই সমস্যা হবে না। তো এই মন্দিরটাতে সকাল সন্ধ্যে দুপুর পুজো হয়। ভিতরে গঙ্গা মাতা আছে। পরিবেশটা খুবই সুন্দর। গঙ্গাসাগরে পরবর্তী ভিডিও আসছে আমার চ্যানেলে, সেটাও আপনারা দেখতে থাকুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, শর্মি ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র 94 টাকায় কলকাতা থেকে গঙ্গাসাগর কিভাবে যাবে তারই একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। আজকে শেয়ার করছি গঙ্গাসাগরে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, কি কি স্পট দেখবেন, কোন রাস্তা দিয়ে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে জার্নি করে যাওয়ার পর আমাদের দরকার ছিল একটা রুমের। তো আমরা প্রথমে এই ভারত সেবা আশ্রমে গিয়েছিলাম। খুবই সুন্দর পরিবেশটা, আর রুমগুলো খুবই পরিষ্কার, আর ভাড়াও খুব কম নিয়েছিল। রুম ভাড়া নিয়েছিল 400 টাকা করে। একটা রুমের মধ্যে 2টো খাট রয়েছে, আর বেশ বড় রুম, আর পরিষ্কার রুমটা ছিল। আর আমার রুমের ব্যালকনি থেকে আমি এই ভিডিওটা করছি। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, বেশ জামা কাপড় মেলার খুব সুন্দর জায়গা রয়েছে নিচে, আর খাবার জলের কলও রয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আর এই যে মন্দিরটা রয়েছে, এখানে কিন্তু অনেক রাত্রির পর্যন্ত এখানে আড্ডা গল্প দেওয়া যায়। বেশ ভালোই লেগেছিল আমাদের এখানে থেকে।
তো আমরা গিয়ে দুপুরে লাঞ্চ করার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ রেস্ট না নিলে আমরা আর পারছিলাম না। তারপরে বিকেলেই চলে গিয়েছিলাম আমরা পুজো দিতে। পরের দিন ভোরে আমরা গঙ্গাসাগরটা ঘুরেছিলাম। দেখুন, বাঁ দিকে যেতে কিন্তু আমাদের কচুবিড়ির রাস্তা, আর ডান দিক দিয়ে গেলে আমরা এখানে কিছু ঘোরার স্পট রয়েছে। প্রথমেই পড়বে এই বড় আশ্রমটি। দেখার মধ্যে কিন্তু বেশিরভাগ আমরা আশ্রমই দেখেছিলাম, এছাড়া আর বেশি কিছু কিন্তু আমরা আর পাইনি। তো প্রত্যেকটা আশ্রম খুব শান্ত আর নিরিবিলি ছিল, বেশ ভালোই লেগেছিল গিয়ে। মন্দিরের ভিতরে কিন্তু ঠিক এইরকমই ঠাকুর ছিল। শ্রীমৎ কপিলানন্দ স্বামী। তারপরে এই ঋষি মশাইদের চুলগুলো দেখলেই তো অবাক লাগে, এরা তো কোনোদিনই মনে হয় চুল কাটেনি না। তারপরে আমরা ঠিক এই আশ্রমে চলে গিয়েছিলাম, শ্রী শ্রী শঙ্করাচার্য আশ্রম। মেলার সময় গেলে কিন্তু থাকার রুম থাকার জন্য পাওয়া যায় না, সেজন্য এই আশ্রমে কিন্তু অনেকে স্টে করেন। তারপরে এটা আমাদের বেশ খুবই ভালো লেগেছিল। এটা সুইমিং পুলের মতো দেখতে ছিল, বিশাল বড় এরিয়া নিয়ে। তো আমরা অনেকটা ভোরে বেরিয়েছিলাম, তো সেই জন্য এটা বন্ধ ছিল গেটটা, সাগর সিঞ্চন। তো বাইরের দিয়ে দেখেই আমাদের খুবই ভালো লেগেছিল। গঙ্গাসাগরে গিয়ে দুদিন থাকলে কিন্তু আমাদের এখানে ঘোরা সব শেষ হয়ে যাবে। যেদিন গেলাম সেই দিন থেকে কিছুটা ঘোরা যায়, আর তার পরের দিন ঘুরে কিন্তু অনায়াসে আমরা বাড়ি চলে আসতে পারবো। তারপরে এই আশ্রমে আমরা ঢুকে পড়েছিলাম, ওঙ্কারনাথ আশ্রম। প্রত্যেকটা আশ্রমের মধ্যে এই আশ্রমটার সৌন্দর্য কিন্তু একদমই আলাদা ছিল। এই যে মন্দিরটা ছিল, এটা কিন্তু খুবই সুন্দর। দুদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়েছিলাম আমরা ছাদের উপর, আর এখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দর আনন্দ করছিল। গাছের গুঁড়িগুলো ছিল কত সুন্দর শৌখিনভাবে সাজানো এখানে, আর এই যে চারিপাশে গাছ রয়েছে, গাছে কিন্তু প্রচুর ফল ঝুলছিল। তারপর আমাদের এই রাস্তায় আশ্রমগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পুরোপুরি সাগরে পৌঁছে গিয়েছিলাম, কারণ এই রোড দিয়েও সাগরে ওঠা যায়। আমরা এই সামনে একটু আগিয়ে যাচ্ছিলাম, আর তারপরে এই সাগরের রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছে যাব মেন যে কপিলমুনির মন্দিরটাতে। ঠিক এই জায়গায় কিন্তু গঙ্গাসাগর মেলাটা হয়। আগে আরো নিচের দিকে কিন্তু মন্দির ছিল, কারণ প্রত্যেকবারে জলে ভেসে যাওয়ার পর কিন্তু মন্দিরটা আরো অনেকটা এগিয়ে এসছে। না হলে প্রথমে যে মন্দির ছিল সেগুলো কিন্তু এরকম নিচের দিকেই ছিল। আমরা এখানে একটা দোকানের নিচে এখানে ছাওয়াতে দাঁড়িয়েছিলাম। তারপর এখানে সাগরে স্নান করার সময় কিন্তু বেশি মজা করেছিলাম। পুরীর মতো অত ঢেউ না হলেও সাগরে কিন্তু বেশ ভালো ঢেউ ছিল। বেশ মজা লেগেছে এখানে এই সাগরে আমাদের স্নান করে। বেশ আমরা অনেকটা টাইম এখানে এনজয় করেছি। আর এই যে লোকটা দেখুন, ও কিন্তু চুম্বক সিস্টেম করা আছে দড়ির সাথে, তো উনি টাকা তুলছিলেন চুম্বকের সাথে। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনই
দুপুরে লাঞ্চ করে রেস্ট নেওয়ার পরে আমরা বিকালে পুজো দিয়েছিলাম, কারণ সকালবেলা আমরা পৌঁছতে পারিনি, গিয়ে পৌঁছেছিলাম 1টার দিকে। তো বিকেলে পুজো দিয়েছিলাম। আমি যে কোনো জায়গা গেলে নতুন ড্রেস কিনি, তো এখানে পুজো দেওয়ার জন্য আমি নতুন শাড়িটা কিনেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই পুজো দেওয়ার দোকানে। সব সময় এখানে মানে পুজো দেওয়ার জন্য দোকানগুলো খোলাই থাকে। তো এখানে 60 টাকা থেকে 150, 200, 500 এইভাবে প্রসাদের থালি পাওয়া যায়। আমি এখানে দেখছিলাম যে এক একটা থালির মধ্যে কি কি থাকে। তো ওরা সব কিছু প্যাকেজ মতনই বিক্রি করেন। ঠাকুরের ছবি থেকে শুরু করে মালা, প্রসাদ, ধূপ, মোমবাতি সব কিছু দিয়েই একটা ডালা তৈরি করে দেন। তো ডালাটা আমি হাতে নিয়েছি। আমরা মেলার সময় জানি প্রচুর ভিড় হবে, সেজন্য আমরা এখানে অফ টাইমেই গিয়েছিলাম। তো মেলার সময় গেলে কিন্তু এই প্রত্যেকটা ঘর কিন্তু খোলা থাকে আর ঋষিমশাইরা এখানে বসে থাকেন। তো আমরা এমন টাইমে গিয়েছি, সেজন্য একটা ঋষিকেই আমরা দেখতে পেয়েছি। একটা ঘরই এখানে খোলা ছিল। অফ টাইমে গেলে পুরোপুরি কিন্তু ফাঁকা ফাঁকাই লাগে, কারণ আমরা মেলার ভিড়টা এড়িয়ে যেতে চেয়েছিলাম। কারণ মেলার পরিবেশটা কিন্তু দেখতে ভালো লাগলেও কিন্তু বেশ কষ্টকর রয়েছে, সেই সময় এত পরিমাণে ভিড় হয়। সেই জন্য আমরা অফ টাইমে এখানে গিয়েছিলাম। মেন যে মন্দিরটা আপনারা দেখে থাকেন সেই মন্দিরটা হলো এটাই, গঙ্গাসাগরের মন্দির। প্রচুর এখানে মানসিক করার সার থাকে, ওরা কিন্তু গায়ের কাছে আসে, বেশ ভয় লাগে, কিন্তু ওরা কিন্তু কোনো ক্ষতিই করে না। এখানে প্রচুর ভিখারিরা বসে থাকে। তো আমার মনে হয় এদেরকে কিছু দান করা উচিত, কারণ এরা এইভাবেই পেট চালায়। তো পুজো দেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। মাঝখানে রয়েছেন কপিল মুনি, বাঁদিকে আছেন গঙ্গা মায়া, আর ডান দিকে আছেন সাগর মহারাজ। আমরা এখানে পুজো দেব। পুজো দেওয়ার জন্য কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয় না, মানে ভিড় যদি না থাকে সঙ্গে সঙ্গে ডালা দিয়ে ওরা পুজো করে দেন। আর এখানে বেশ কিছু ঠাকুর ছিল, এই 3টে ঠাকুর ছাড়া। প্রত্যেকটি দেবদেবীর কিন্তু নাম উপরে এখানে লেখাই আছে। সকালের দিকে মন্দিরে পুজো দিতে গেলে একটু ভিড় থাকে, আর আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম সেজন্য একদমই এখানে খালি ছিল। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনারা যারা এখনও যাননি তারা অবশ্যই করে গঙ্গাসাগরে যান আর ঘুরে আসুন। আপনাদের সবাইরই খুবই ভালো লাগবে, কারণ এটা বেশি দিনের ট্যুর নয়, 2 দিনে কিন্তু হয়ে যায়। যেদিন যাব সেদিন গিয়ে থাকলেই পুজো দেওয়া যাবে, বা পরের দিন পুজো দিয়ে বাড়ি চলে আসা যাবে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু ঘুরে বিকালের দিকে পুজো দিয়েছিলাম, আর ভোরের দিকে একটু ঘুরে বাড়ি চলে এসেছিলাম। তো পুজো আমার দেওয়া হয়ে গিয়েছে, এবারে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম। মন্দিরের উপর দিয়ে পরিবেশটা কিন্তু এইরকমই লাগছিল, বেশ সুন্দর। আর এই ডান দিকে একটা ছোট পার্ক রয়েছে, পুকুরের ওপর গঙ্গা মায়া মূর্তি রয়েছে, বেশ ভালো ছিল পার্কটা।
পুজো দেওয়ার পরে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম, কারণ কেনাকাটা তো করতেই হয়, স্মৃতি হিসাবে রয়ে যায়। তো বেশ কিছু আমি এখানে ঠাকুর কিনেছিলাম, পাথরের মূর্তি। আর তারপরে সব দোকান কিন্তু এখানে খোলা ছিল না, কারণ অফ টাইমে এখানে বেশি বিক্রি হয় না। তো বেশ কিছু দোকান কিন্তু এখানে বন্ধ ছিল। পুরোপুরি সন্ধে হয়ে গিয়েছিল সাগরের কাছে যেতে আমাদের। সন্ধেবেলার এখানে হাওয়াটা এতটাই সুন্দর লাগে, আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম সবাই মিলে। বেশ অনেকটা টাইম আমরা এখানে বসেছিলাম সন্ধ্যের পর থেকে। আর এখানে রাত 8টার মধ্যে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, ডিনার করতে গেলে তার মধ্যেই করতে হয়।